আবার আমরা চলে এলাম সবাই আমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে এবং আরও একটি গণিত ক্লাস নিয়ে। আমরা এর আগে আমাদের যে মাধ্যমিকের গণিত বই, সেই বইয়ের কোষে দেখি একের সমস্ত অধ্যায়গুলো অর্থাৎ 1.1 থেকে 1.5 পর্যন্ত সমস্ত অধ্যায়গুলো শেষ করেছি। আজকে আমরা একটা নতুন অধ্যায়, যেটা কিনা এতদিন আমরা করছিলাম বীজগণিত, এবং আজকে এই প্রথম আমরা শুরু করতে চলেছি মাধ্যমিক গণিতের পাটিগণিতের প্রথম অধ্যায় কোষে দেখি 2। তোমরা থাম্বনেল দেখে ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমরা কোষে দেখি 2 যেটার বিষয় হচ্ছে পাটিগণিতের সরল সুদ কষা। সরল সুদ কষার উপরে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে এই কোষে দেখি 2-এ, সেই সমস্ত অঙ্কগুলো আমরা আজকে করে নেব। তো অঙ্কের শুরুতেই কয়েকটি কথা তোমাদের বলে নিই। সেটা হলো যে এই কোষে দেখি 2 অধ্যায়ের অঙ্কগুলো যদি ঠিক মতো করতে হয় তাহলে অঙ্ক শুরুর আগেই আমরা কয়েকটি সূত্র সম্পর্কে জেনে নেব। কি সেই সূত্র? না, কোষে দেখি 2 সরল সুদ কষা। এই সরল সুদ কষার অঙ্কগুলো করতে গেলে যে সূত্র আমাদেরকে সবার আগে মুখস্থ করতে হবে সেটি হলো I সমান PRT/100। I সমান PRT/100, যেখানে I হচ্ছে মোট সুদ। I মানে কি বললাম? মোট সুদ। P হচ্ছে আসল, প্রিন্সিপাল। R হচ্ছে বার্ষিক সুদের হার, আমরা এখানে সুদের হার লিখব, এবং T হচ্ছে সময়, টাইম। এই 4টে রাশির উপরে আমাদের সরল সুদ কষার সমস্ত অঙ্কের সমাধান কিন্তু হয়ে যাবে। তাই প্রসঙ্গে একটুখানি বলে নিই, সরল সুদ কষা ছাড়াও আমাদের সিলেবাসে চক্রবৃদ্ধি সুদ বলে আরও একটি পাটিগণিতের চ্যাপ্টার আছে। যখন সেটি হবে তখন সে বিষয়ে আলোচনা করা যাবে। আপাতত আমাদের আলোচ্য বিষয় সরল সুদ কষা। তো সরল সুদ কষা যে ব্যাপারটা একটু অঙ্ক শুরুর আগেই বুঝে নাও। যে মনে করো তুমি 100 টাকা আসল ব্যাংকে রেখে দিলে, বা পোস্ট অফিসে কোনো একটি সংস্থায় রেখে দিলে। তো মনে করো ঠিক যে বছরে রাখলে তার পরের বছর অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে তুমি 100 টাকা ব্যাংকে রাখলে। ঠিক 31 ডিসেম্বর অর্থাৎ ওই বছরেরই 31শে ডিসেম্বর তোমাকে ব্যাংক 105 টাকা ফিরিয়ে দিল। তাহলে এক্ষেত্রে তোমার ব্যাংকে জমা দেওয়া মূলধন কত ছিল? 100 টাকা। এই 100 টাকাকে আমরা বলবো আসল। ঠিক আছে? ব্যাংক যে টাকাটা ফিরিয়ে দিল 105 টাকা, সেটা হচ্ছে আমাদের আসলের সঙ্গে ওর ভেতরে সুদটা লুকিয়ে আছে, তাই সেটাকে আমরা বলবো সুদ আসল। তাহলে 105 টাকাটা সুদ আসল। তাহলে সুদ কত? না, সুদ আসল যদি 105 হয়, আসল যদি 100 হয়, 105 থেকে 100 মাইনাস করলে কত হয়? 5 টাকা। তাহলে ব্যাংক তোমাকে সুদ বাবদ দিল 5 টাকা। আর সেক্ষেত্রে শতকরা সুদের হার যেটা ব্যাংক নির্ধারণ করবে 2%, 3%, 4% বা 5%, যাই হোক না কেন একটা কিছু হবে। তো এই হচ্ছে আমাদের 4টে রাশি। I = মোট সুদ, P মানে হচ্ছে মূলধন, R মানে হচ্ছে শতকরা সুদের হার, সরল সুদের হার, এবং T হচ্ছে সময়। আরও কিছু কথা এখানে শর্ট কোশ্চেনের জন্য তোমাদের জেনে রাখা উচিত। যে ব্যক্তি বা সংস্থা কোনো অর্থ ধার দেয় সেই ব্যক্তিকে বলা হয় উত্তমর্ণ, আর যে ব্যক্তি বা সংস্থা সেই টাকা ধার নেয় তাকে বলা হয় অধমর্ণ। মনে থাকবে, উত্তমর্ণ, অধমর্ণ। যে টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমর্ণ, আর যে টাকা ধার নেয় তাকে বলা হয় অধমর্ণ। স্বাভাবিকভাবেই তোমরা জানো টাকা দিলেই ভালো, না দিলেই খারাপ। সুতরাং যে দেবে সে তো ভালো হবেই, আর ভালো মানে কি? উত্তম। সেখান থেকেই
যে টাকা দেয় তাকে বলা হয় উত্তমবর্ণ, বাকিটা অধমবর্ণ। ওকে, তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু চলো মাধ্যমিক গণিতের যে কোয়েশ্চেন সেখানে একবার ফিরে তাকাও, সেখানে লক্ষ্য করে দেখো আমাদের পাটিগণিতের অঙ্ক দুটো করতে হয়, যার জন্য নম্বর বরাদ্দ কিন্তু 5। এই দুটি অঙ্কের মধ্যে একটি এই প্রশ্নমালা অর্থাৎ কোষে দেখি 2 থেকে সরল সুদ কষার অঙ্ক থেকে আসার কিন্তু প্রবল সম্ভাবনা। ঠিক আছে, সুতরাং যথেষ্ট সময় নিয়ে ধীরে ধীরে অঙ্কগুলোকে কষতে হবে। যেহেতু এটি পাটিগণিত, সুতরাং এখানে ক্যালকুলেশন কিন্তু মাস্ট। তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগে ভয় করলে হবে না। রাফ ওয়ার্ক যেগুলো আছে, বিশেষ করে গুণ ভাগের যে রাফ ওয়ার্কগুলো, সেগুলো খুব সাবধানে করতে হবে যাতে করে ক্যালকুলেশনটি আমাদের ঠিক হয়। ঠিক আছে, তো চলো সবার সঙ্গে আমরা শুরু করে দিলাম তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে কোষে দেখি 2। দেখা যাক আমাদের বইয়ে কোষে দেখি 2 এর, দেখো তোমরা আমাদের বইয়ের পেজ নাম্বার 46 এবং 47, কোষে দেখি 2 এর 46 এবং 47 পেজ এখানে আমি লিখে দিলাম, পেজ নাম্বার 46 অ্যান্ড 47। সবাই 46 এবং 47 পাতা বার করো, করেছো? এবারে এখানে দেখো কোষে দেখি 2 এ মোট 20টি বড় প্রশ্ন দেওয়া আছে, 20টি। এবং যেহেতু পাটিগণিত, সুতরাং বুঝতেই পারছো টুকটাক ক্যালকুলেশন তো করতেই হবে, কিন্তু অঙ্কগুলো খুব সহজ। নামও সরল সুদ কষা এবং অঙ্কগুলোও কিন্তু যথেষ্টই সরল, সুতরাং একটু মন দিয়ে বুঝে অঙ্কগুলো করতে হবে। আমরা বাছাই করা বেশ কিছু অঙ্ক আজকে করব, যেগুলো যার মধ্যেই তুমি মাধ্যমিকে হয়তো বা পেয়ে যেতে পারো। যে অঙ্কগুলো করা হবে না সেগুলোও কিন্তু পরবর্তীকালে বাড়িতে প্র্যাকটিস করে দেখো। তুমি যদি না পারো কমেন্টে জানিও, আমি করে দেব। তো আমরা কথা না বাড়িয়ে সোজা চলে গেলাম কোষে দেখি 2 সরল সুদ কষা। আজকের প্রথম অঙ্ক, অঙ্ক নম্বর 4, দাগ দাও 4। কি আছে এখানে? উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসেব করে লিখি। তো চলো দেখা যাক 4-এর অঙ্ক কি করে সমাধান করা যায়। অঙ্ক নাম্বার 4, দেখো এখানে বলেছে সুদের হার 6%। আচ্ছা, ক্যাপিটাল এখানে কত? মূলধন 3200 টাকা, সময় 2 বছর। তাহলে আমাকে আগে কি বার করতে হবে না, আগে সুদটা বের করে নিতে হবে। সুদ বেরোলেই তখন সুদ প্লাস আসল, সুদ আসল, এবং সেই সুদ আসলের টাকাটাই তাকে শোধ করতে হবে। তাহলে আমরা জানি কি জানি? I সমান P/100। ওকে, তো এখানে দেখো পি এর মান কত? পি মূলধন কত বললাম? 3200 টাকা। 3200 ইন্টু আর শতকরা সুদের হার কত? 6%। 6 টি টাইম কত? 2 বছর বাই 100। দুটো শূন্য কেটে দাও, গুণ করো, কত হবে? 2 দুগুণে 4, 3 4 12। আচ্ছা, 6 দুগুণে 12, 32। গুণ করো, 4 6 2 6 4 8 6, 684 টাকা কিন্তু আমাদের বেরিয়ে গেল আয়ের মান। আয় মানে কি জানি আমরা? মোট সুদ। অতএব সুদ আসল বা সবিদ্রি মূল বলতে পারো তুমি। সুদ আসল কত না, আসল যদি 3200 টাকা হয় তার সঙ্গে 684 যোগ করে দাও, ব্যাস। কত দেখো? 4 8 8 3, 3884 টাকা। উত্তর কি বলেছে? উত্তর বলেছে 2 বছর পর তাকে কত টাকা শোধ করতে হবে। এখানে 3200 টাকা নেওয়া হয়েছিল 6% সুদের হারে। দেখে নাও তো একবার,
3200 টাকা 6% সুদের হারে। ক বছরের জন্য নেওয়া হয়েছিল? 2 বছরের জন্য। আচ্ছা, তাহলে 0 0 কেটে দিলাম, 6 দুগুণে 12 আর 32 গুণ করলাম, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 এই দেখো 3 একে 3, তাহলে 4 8 আর এখানে কত হবে? সরি 3, তাহলে 384 যোগ করলে কত হবে? 4 8 3, বেশ 3384। এই কারণেই কিন্তু একটু আগেই তোমাদের বলছিলাম ক্যালকুলেশনগুলো করার সময় বারবার মিলিয়ে দেখবে, কিন্তু দেখেছো গুণে ভুল থেকে কিন্তু গোটা অঙ্কটাই ভুল হয়ে যাচ্ছিল। যাই হোক, আমাদের 4 অঙ্কের উত্তর হলো 3384 টাকা। ওকে, এবারে আমরা চলে যাব, তোমরা দেখে নাও একবার অঙ্কটা। চার 8, এটা 5 হবে। আজকে প্রথমেই কিন্তু ভুল হতে ধরেছে। যাই হোক, 3584 টাকা আমাদের 4 অঙ্কের উত্তর। চলো এবারে আমরা নেক্সট যে অঙ্কে চলে যাব সেটি হলো অঙ্ক নাম্বার 6। চলো 6 অঙ্কটা দেখা যাক কি আছে। 6 অঙ্কে বলেছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। সুদের হার কত এখানে? 12%। আচ্ছা, প্রত্যেক মাসে মানে এক মাস মানে কত বছর? 1 মাস মানে 1/12 বছর। আর সুদ দিতে হয় কত? 378 টাকা। তাহলে কত টাকা ধার নিয়েছিলেন? সেম একই নিয়মে আমরা জানি, কি জানি? I সমান PRT/100। পি মানে কত টাকা ধার নিয়েছিলেন জানি না, ইন্টু আর। সুদের হার কত দেখো? সুদের হার 6 অঙ্কে 12%, ইন্টু টি মানে একটু আগে আমরা কি বললাম? টি মানে 1 মাস, 1 মাস মানে 1/12, তলায় কত দিলাম? 100। ঠিক আছে, পি এর মান জানি না বলে পি রাখলাম, আর এর মান 12, টি এর মান 1/12, তলায় 100, ব্র্যাকেটে লিখে দেব টি সমান 1 মাস, আর 1 মাস মানে 1/12 বছর। ওকে, নেক্সট কাটাকাটি করো, দেখো কত হয়। 12 কেটে গেল, তাহলে পি এর মান কত হবে? আচ্ছা, আয়ের মান দেওয়া আছে এখানে সুদ বাবদ তাকে কত দিতে হয়? 3778। অতএব সুদের জায়গায় লিখলাম আমি আয়ের জায়গায় 3778/78 সমান P/100। অতএব পি সমান কত হলো? কোনে গুণ করলে দুটো শূন্য হয়ে গেল, ব্যাস। পি মানে আসল বা মূলধন। কত টাকা ধার নিয়েছিল? মূলধন কত ছিল? 37,800 টাকা। উত্তরগুলো কিন্তু তোমরা লিখে নেবে যে তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। খুব সহজ একটি অঙ্ক। পরবর্তীতে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 7। 7 অঙ্ক কি বলছে দেখো। 7, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। কত টাকা, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? মনে করি মূলধন সমান x টাকা, তাহলে দ্বিগুণ হবে মানে কত? অতএব সুদে আসলে দ্বিগুণ হবে মানে x টাকা যদি ধার নেয় তাহলে কি হবে? দ্বিগুণ হলে 2x টাকা। তাহলে সুদটা কত হবে? সুদ সমান 2x - x মানে x টাকা। বোঝা গেল? x টাকা ধার নিয়েছিল, তার দ্বিগুণ হলো সুদ আসল, তাহলে 2x টাকা। সুদ হয়ে গেল 2x - x মানে x টাকা। এবারে সেই সূত্র আমরা জানি, I সমান PRT/100। আই মানে সুদ কত? x টাকা। পি মানে আসল কত? x টাকা। আর মানে সুদের হার কি দেওয়া আছে?
অঙ্ক নাম্বার 7, 6%, 6, আর এর মান শতকরা সুদের হার 6, টি মানে কত বছরে চেয়েছে জানি না, টি এর মান টি রেখে দিলাম, বাই 100, এক্স এক্স কেটে দাও, কোনাকুনি গুণ করো, অতএব এখানে কেটে ছোট করো, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তাহলে টি এর মান কত, 50 এখানে এলো, উপরে 50, নিচে 3, এটাকে ভাগ করে নিলে 3 ষোলো 48, 49 50, ব্যাস 16 পূর্ণ 2 3 বছর। এখানে আনসারটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে না, অতএব কি চেয়েছে না কত বছরে দ্বিগুণ হবে, অতএব 16 পূর্ণ 2 3 বছরে দ্বিগুণ হবে। এটা কিন্তু 2 নম্বরে শর্ট কোয়েশ্চেন রূপে আসতে পারে। চলো মুছে দিলাম। নেক্সট আমরা চলে যাব 7 অঙ্কের পরে, আমরা দেখে নেব ঠিক তার পরের অঙ্ক 8। 8 অঙ্কে কি বলেছে দেখো, 8 অঙ্কে বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। মেন লাইনটা দেখো যে সরল সুদের পরিমাণ আসলের 3/8, তাহলে ধরি আসল সমান x টাকা, তাহলে আসল যদি x টাকা হয়, সরল সুদের পরিমাণ, অতএব সরল সুদ সমান আসল x এর 3/8, আমরা জানি এর মানে গুণ, x ইন্টু 3/8 কত হবে, 3x/8 টাকা। তাহলে আসল যদি x টাকা হয়, সুদ হয়ে গেল 3x/8 টাকা। কি দেওয়া আছে আর কি চাইছে দেখো, এখানে আর দেওয়া আছে 6 বছর পর, টাইম দেওয়া আছে, চেয়েছে শতকরা সরল সুদের হার মানে আর এর মান। তাহলে আমরা জানি আই সমান PRT/100, আই মানে সুদ কত, সুদ 3x/8, পি এর মান আসল কত x, আর এর মান বের করতে হবে, টি এর মান ক বছর, 6 বছর বোধ হয়, 6 বছর, টি এর মান 6 বাই 100, এক্স এক্স কেটে দাও, বেশ এই 3 দিয়ে এই 6কে কাটো 2, উপরে উপরে কাটাকাটি হয় তোমরা জানো, যদি গুণ অবস্থায় থাকে, যোগ বা বিয়োগ থাকলে কিন্তু কাটাকাটি হবে না। 2 দিয়ে কাটো 50, আরও ছোটো করো, 4 দুগুণে 8, 25 দুগুণে 50, তাহলে আর এর মান কোনাকুনি যদি গুণ করি, অতএব 4r সমান 25, আর সমান 25/4, 4 6 24, 1 25, 6 পূর্ণ 1/4। তাহলে শতকরা সুদের হার কত না, শতকরা সরল সুদের হার হচ্ছে 6 পূর্ণ 1/4%। ক্লিয়ার? এই ছিল আমাদের 8 অঙ্ক, খুব সহজ অঙ্কগুলো। এবারে আমরা চলে যাব 9 10 একদম 11 অঙ্কে চলে যাব। চলো মুছে দিলাম। অঙ্ক নাম্বার 11। 11 অঙ্কটা একটু দেখো তোমরা কি বলেছে। 11 অঙ্কে 11 অঙ্কে বলেছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। কত বছরে মানে টাইম চেয়েছে, তাহলে বের করো ডাইরেক্ট সূত্র। অঙ্ক নাম্বার কত বললাম, 11। 11 অঙ্কের যদি আই সমান PRT/100 হয়, তাহলে কি কি দেওয়া আছে আর কি কি বের করতে হবে দেখো। প্রথমত 168 টাকা হবে সুদ, তাহলে আয়ের মান 168, পি এর মান আসল কত বছরে, আসল কত দেওয়া আছে 600 টাকা, ইন্টু আর এর মান শতকরা সুদের হার কত দেওয়া আছে 8%, ইন্টু কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, তাহলে কত টি এর মান আমাকে বের করতে হবে। টি এর মান জানি না, টি রেখে দিলাম। বেশ কাটাকাটি করে ছোট করে নাও, 0 0 0 0 কেটে গেল, 6 48, অতএব টি সমান 168, তাহলে
6 এবং 8কে নিয়ে এলাম। এবারে কাটাকাটি করো, 6 দুগুণে 12, 4 নামলো, 6 9 54। আচ্ছা, এখানে আমি 4 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8, 4 4 16, 4 দুগুণে 8, 21 দুগুণে 42, 3 দুগুণে 6, 3 7 21, 7/2। তো এখন দেখো 7/2 বছর, এটাকে যদি আমি এবার ভাঙি তাহলে কত, 3 দুগুণে 6, 7, 3.5 বছর, 3 বছর 6 মাস যেটা, ঠিক আছে। তুমি 7/2 বছর লিখলেই যথেষ্ট। নেক্সট হচ্ছে আমরা চলে যাব সোজা অঙ্ক নাম্বার 13, 13 অঙ্কে চলে যাব। মাধ্যমিকের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক 13। তোমরা বইয়ে কিন্তু 13 অঙ্কে স্টার দিয়ে রাখতে পারো, বারবার প্র্যাকটিস করতে হবে বাড়িতে 13 অঙ্ক। দেখে নাও, খুব সহজ অঙ্ক, বুঝে নাও খালি, তাহলেই হবে। 13 অঙ্কে কী বলেছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। দেখো এখানে 7 বছরের সুদ আসল দেওয়া আছে, তার নিচে কিন্তু 4 বছরের সুদ আসল দেওয়া আছে। তাহলে আমরা লিখব 7 বছরের সুদ প্লাস আসল। সুদ আসল মানে সুদ প্লাস আসল কত, 7 বছরের সুদ প্লাস আসল কত দেওয়া আছে, 7,100 টাকা, 7,100 টাকা। আর 4 বছরের সুদ প্লাস আসল, এটা কত দেওয়া আছে না, 4 বছরের দেওয়া আছে তোমার 6,200 টাকা। নিচে লিখলাম 6,200 টাকা। বিয়োগ দিয়ে দাও, বিয়োগ দিলে কি হবে, 7 থেকে 4 বাদ দিলে 3 বছরের সুদ, এখানে কিন্তু আসল আসল কেটে যাবে। 3 বছরের সুদ কত হবে, 009, 900 টাকা। এইখান থেকে 3 বছরের সুদ 900 টাকা। আমরা ঐকিক নিয়মে পাবো 1 বছরের সুদ কত, 300 টাকা। আর হয় আমরা 7 বছরের নতুবা 4 বছরের সুদ বের করে নেবো। আমরা 4 বছরের বার করাই সুবিধাজনক। 4 বছরের সুদ কত হবে, 1 বছরের সুদ যদি 300 হয়, 4 বছরের সুদ 3 4 1200 টাকা। এবার দেখো এই লাইনটা লক্ষ্য করো, 4 বছরের সুদ প্লাস আসল 6,200 টাকা, আর এখানে বলছি 4 বছরের সুদ 1200 টাকা। অতএব আসলটা কত, আসল হচ্ছে 6,200, এটা থেকে -1200 বাদ দিয়ে দাও, কত হবে, 5,000 টাকা। এই 5,000 টাকা হচ্ছে অঙ্কের একটা উত্তর, অর্থাৎ আসল সমান 5,000 টাকা। আরও একখানা উত্তর এখানে আছে, সেটা হচ্ছে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। অর্থাৎ আর এর মানও আমাকে বের করতে হবে। এখানে দেখো, এখানে আর এর মান বের করার সময় পি ইজিক্যাল টু আসল কত, 5,000। আচ্ছা, টি মানে টাইম, তুমি 3 বছর ধরতে পারো, 1 বছর ধরতে পারো, 4 বছর ধরতে পারো। মনে করো 4 বছর বের করলে 4 বছর ধরলাম, টি সমান 4 বছর, এটা টাকা, ঠিক আছে। আয় সমান 4 বছরের সুদটা কত হলো, 4 বছরের সুদ 1200। এখানে লক্ষ্য করে দেখো, তুমি যদি 4 বছর না লিখে 1 বছর লিখতে তাহলে 300 নিতা, যদি 3 বছর লিখতে তাহলে 900 লিখতে হতো এখানে, ঠিক আছে। আয়ের মান যা ইচ্ছা নিতে পারো। তো আসল 5,000, সময় 4 বছর, সুদ 1200 টাকা। অতএব আয় সমান আমরা কি জানি, আর একটা যেটা বার করতে বলেছি আর সমান জিজ্ঞাসা চিহ্ন, আমরা জানি না। তাহলে আয় সমান PRT বাই 100, আয়ের জায়গায় 1200 সমান পি এর জায়গায় কত, 5,000। আর এর মান জানি না, টি এর মান কত বললাম, টি এর মান 4 বছর বাই 100। ব্যাস, 0 0 কাটো, 2 0 2 0 কেটে দিলাম। এখানে একটা 0 থাকলো, এই একটা 0 কেটে দিলাম। এই 4 দিয়ে যদি 120কে কাটো তাহলে 30, তাহলে 5 আর সমান 30,
অতএব আর সমান 30/5 মানে 5 ছক 30, 6। আর একটা আনসার যেটা চেয়েছিল, সরল সুদের হার, বার্ষিক শতকরা সরল সুদের হার কত? 6% হলো। তাহলে এই অঙ্কের দুটি উত্তর, একটি হচ্ছে আসল 5,000 টাকা, বার্ষিক সরল সুদের হার 6%। দেখে নাও একবার, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক কিন্তু মাধ্যমিকের জন্য। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্ক নাম্বার 14। 13 এবং ঠিক তার পরেই যে অঙ্কটা আছে 14, দুটোই কিন্তু দারুণ অঙ্ক। 14 অঙ্কে কি বলেছে দেখো, 14 অঙ্কতে বলেছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2,360 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। ফেরত পান মানে সুদে আসলে ফেরত পান, তাই না? ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে তা লিখি। অর্থাৎ ব্যাংকের এবং পোস্ট অফিসের সরল সুদের হার বের করে সেটার অনুপাত করলেই হয়ে যাবে। অঙ্ক কিন্তু খুব সহজ। তাহলে আমি ধরে নিলাম 14 অঙ্ক, এটা ধরে নিলাম বাম দিকে ব্যাংক, ডান দিকে পোস্ট অফিস। পোস্ট অফিস, তো দেখো এখানে ব্যাংকে যে মূলধন, কত টাকা মূলধন দিয়েছিল জমা? 2,000 টাকা। পোস্ট অফিসেও কিন্তু সেই মূলধন 2,000 টাকা। আয় ব্যাংকের ক্ষেত্রে সুদে আসলে ফেরত পেয়েছিল কত? 2,360 টাকা। 2,360। তাহলে এখানে সুদটা কত হবে? 2,360 মাইনাস 2,000 ইজিক্যাল টু 360। পোস্ট অফিসের ক্ষেত্রে কত ফেরত পাই? 2,480। তাহলে 2,480 থেকে আমি আসলটা যদি বাদ দিই তাহলে 480 টাকা ছিল পোস্ট অফিস থেকে প্রাপ্ত সুদ। ব্যাংকের সুদ 360, পোস্ট অফিসের সুদ 480। টি দুটো ক্ষেত্রেই কত বছর পর টাকা ফেরত পেয়েছিল? এখানে দেওয়া আছে দেখো 3 বছর পর। তাহলে এখানেও 3, এখানেও 3। আমরা ব্যাংকের ক্ষেত্রে তাহলে কি পাবো? আই সমান PRT/100। কত হবে দেখো, পি এর জায়গায় 2,000 ইন্টু আর এর জায়গায় জানি না ইন্টু টি এর জায়গায় কত 3/100। কাটাকাটি করো, তাহলে কত হলো? সরি, এখানে আয়ের জায়গায় লিখতে হবে 360। কত হলো? 3 দুগুণে 6, 6R। অতএব আর এর মান কত হবে? 360/6 মানে 6 6 36। এখানে একটা শূন্য আছে কিন্তু 60 হবে। তাহলে 0 0 কেটে দিলে 6 6 36। ব্যাংকের ক্ষেত্রে আমরা আর এর মান পেয়ে গেলাম 6% এবারে পোস্ট অফিসের ক্ষেত্রে আর এর মান কী করে বের করবো দেখো, এখানেও কিন্তু আই সমান PRT/100 মান বসাও। পোস্ট অফিসে পি এর মান এক্ষেত্রেও 2,000 টাকা জমা রেখেছিল, আর এর মান জানি না, টি এর মান কত, এখানেও 3 বছর বাই 100। পোস্ট অফিসের সুদ কত? 480। কাটাকাটি করো, 1 2 1 2 কেটে দিলাম, 3 20, এখানেও 60, 60R। অতএব এখানে আর সমান 480/60, 0 0 কেটে গেলে 6 8 48। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে আর এর মান সরল সুদের হার 8%। তাহলে দেখো ওরা চেয়েছে ব্যাংক ও পোস্ট অফিসের সরল সুদের হারের অনুপাত নির্ণয় করো। অতএব এখানে লিখব ব্যাংক ও পোস্ট অফিসের সরল সুদের হারের অনুপাত সমান ব্যাংক ইজ টু পোস্ট অফিস। ব্যাংক ইজ টু পোস্ট অফিস কত? 6:8। এখানে দেখো, এখানে 6%:8% দেওয়া উচিত সুদের হার, তাই তো? না দিলেও হবে, তোমার ভুল কিছু হবে না, কারণ
পার্সেন্ট মানে আমরা জানি তলায় 100, তাহলে এখানেও তলায় 8-এর তলায় 100 আছে, তলে 100 কেটে গেলে সেই 6:80 আমাদের হবে। কাটাকাটি করলে দেখো 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আনসার হলো কত? ব্যাংক ইজ টু পোস্ট অফিস। এটাকে যেহেতু এখানে একটা বিসর্গ আছে লিখে দিলাম পোস্ট অফিস। ব্যাংক ইজ টু পোস্ট অফিস সমান 3:4। খুব সহজ একটি অঙ্ক। চলো এরপরে পেজ নাম্বার 47, 47 পাতায় যে অঙ্কগুলো আছে তার মধ্যে আমরা প্রথমেই করব 18 অঙ্কটি দিয়ে শুরু করব। চলো নেক্সট অঙ্ক 18। কি বলেছে দেখো 18 অঙ্কে? অঙ্ককে করার আগে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে, পড়ে অঙ্ককে ধরতে হবে যে কি বলতে চাইছে, কি দেওয়া আছে আর কি প্রশ্নে চাইছে, অর্থাৎ কি আমাকে বার করতে হবে, সেটা আগে তোমাকে অঙ্ক পড়েই কিন্তু ভালোভাবে বুঝতে হবে। যেমন 18 অঙ্ক দেখো, কোনো ব্যাংক বার্ষিক 5% হার সরল সুদে মানে সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার আরও 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা রাখলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? দীপুবাবুরও কাজ নাই, টাকা বারবার তোলেন জমা দেন, তোলেন জমা দেন, আর হিসাব করতে হয় কাদের? আমাদের, তাই না? চলো হিসাব দীপুবাবুর হিসাব করেই দিই আমরা। 18 অঙ্ক। 18 অঙ্কে কি বলেছে? প্রথমে দেখো দীপুবাবুর ক্যাপিটাল কত ছিল, মূলধন কত ছিল? 15,000 টাকা। সেটা 3 মাস খেটেছিল প্রথমে, আর সুদের হার ছিল 5%। তাহলে আমরা এখানে লিখব 15,000 টাকার 5% সরল সুদের হারে 3 মাস। 3 মাস মানে কত বছর? 3 মাস বা 3/12 বছরের সুদ বার করব আমরা। সুদ সমান আয় সমান PRT/100। বোঝা গেল? আমরা প্রথমেই 15,000 টাকার 5% সরল সুদের হারে 3 মাসের যে সুদটা তিনি পাবেন সেটা নির্ণয় করব। কত পাবেন দেখো, পি মানে তো 15,000 টাকা আসল, ইন্টু আর মানে 5, ইন্টু টি মানে 3 মাস মানে 3/12, তলে 12 দিলাম, 100। কাটাকাটি করো, একটু ঠিক করে করতে হবে। 2 শূন্য কাটলাম, 3 4 12, 2 এখানে কেটে হবে 7 দুগুণে 14, 1 হলো 5 দুগুণে 10, 75। আর কিন্তু কাটাকাটি হবে না। 5 5 25, 5 হাত থেকে 2, 5 7 35, 36 37, 375/2 মানে ভাগ করে 2 একে 2, 1 নামে, 8 দুগুণে 16, 1 নামে, 7 দুগুণে 14, 5, 187.5 টাকা হচ্ছে প্রথম 3 মাসে প্রাপ্ত সুদ। পরের 3 মাস তিনি কি কাহিনী করলেন দেখো, বলছে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। 15,000 টাকা ছিল, 3,000 টাকা তুলে নিলেন, কত থাকলো? 12,000 টাকা। আচ্ছা, তো 12,000 টাকা এবং টাকা তুলে নেওয়া 3 মাস পর, তাহলে আবার মাঝে 3 মাস কিন্তু খেটেছে। কত টাকা খেটেছে? 12,000 টাকা। তাহলে আমরা লিখব 15,000 মাইনাস 3,000 টাকা তুললেন, তাহলে কত হলো? 12,000 টাকার মাঝের 3 মাসের সুদ। 12,000 টাকার মাঝের 3 মাসের সুদ কি হবে? আয় সমান সেই একই সূত্র, PRT/100। পি এর মান এখানে কত বললাম? 12,000 টাকা। আর এর মান সুদ কত? সেই একই সুদ, সুদের হার চেঞ্জ হয়নি, 5 টাকা অর্থাৎ 5%। টি এর মান 3 মাস মানে সেই 3/12, তাহলে 12 দিলাম, এখানে 100। মাঝের 3 মাসে তার প্রাপ্ত সুদ কত হলো দেখো হিসাব করে। 2 শূন্য কাটলো, 3 4 12, 4 দিয়ে 120কে কাটো, 3 4 12 30, 3 5 15, 150 টাকা। তাহলে প্রথম 3 মাসে তিনি পেয়েছিলেন 187 টাকা 50,
মাঝের 3 মাসে পেলেন 150 টাকা। এবারে 3 মাস প্লাস 3 মাস কত হলো? 6 মাস। গোটা ব্যাপারটা দীপুবাবু ঘটিয়েছেন 1 বছরে। 6 মাস হয়ে গেল, 1 বছর হতে আর কত বাকি? 6 মাস। তাহলে লাস্ট আমরা লিখব শেষ 6 মাস। শেষ 6 মাসে আবার কি কাহিনী আছে দেখো। শেষ 6 মাসে তিনি কি করলেন? ওই দেখো, তিনি আবার 8,000 টাকা জমা দিলেন। 8,000 টাকা। তাহলে এখন কত ছিল? 12,000 টাকা। 12,000। তাহলে শেষ 6 মাসের মূলধন সমান 12,000 টাকা ছিল, আর 8,000 টাকা জমা দিলেন। কত হলো? 12 আর 8 20,000 টাকা। অতএব শেষ 6 মাসের সুদ, শেষ 6 মাসের সুদ আই সমান পিআরটি বাই 100। মান বসাও। পি এর মান কত? 20,000 ইন্টু আর এর মান, সুদের হার একই রয়েছে 5। টি এর মান শেষ 6 মাস মানে 6/12 ইন্টু তলায় 100 আছে। দুটো শূন্য কেটে দিলাম। 6 দুগুণে 12, 2 দিয়ে 200কে কাটলে কত হবে? 100। তাহলে 5কে 100 দিয়ে গুণ করলে 500 টাকা। সুদগুলোকে তিনটে দীপুবাবু 3 বার 3 রকমের কাহিনী করেছিলেন। প্রথম 3 মাসের কাহিনীর ফলাফল 187 টাকা 50 পয়সা সুদ। মাঝের যে 3 মাস, সেই 3 মাসের কাহিনীতে তিনি পেলেন 150 টাকা সুদ, 150। এবং শেষ 6 মাসের কাহিনীতে তিনি পেলেন 500 টাকা সুদ। তাহলে মোট সুদ, এবারে গোটা বছরের মোট সুদ কত হচ্ছে দেখো। মোট সুদ হচ্ছে 187.5 প্লাস 150 প্লাস 500 টাকা। যোগ করো। যোগ করলে কত হবে? 500, 600, 700, 800, 800 আর এদিকে 37 টাকা 50। 837 টাকা 50। বুঝতে পারলে তো? 500 টাকা, 600 টাকা, 700 টাকা, আর এই 50 আর 87 যোগ করলে 137। তাহলে 500, 600, 700, 837, 837 টাকা 50 পয়সা। এটা হচ্ছে মোট সুদ। তিনি লাস্ট যে ফেজে তার কাছে কত টাকা আসল ছিল? 20,000 টাকা। সুদ বাবদ কত পেলেন? 837 টাকা 50। অতএব তিনি সুদে মূলে মানেই সুদ আসলে, সুদে মূলে ফেরত পাবেন। তিনি সুদে মূলে ফেরত পাবেন ক টাকা বলো তো? 20,000 টাকা তার বর্তমানে ক্যাপিটাল ছিল, প্লাস 837 টাকা 50 পয়সা ব্যাংকের সুদ বাবদ তিনি পেলেন। তাহলে হয়ে গেল 20,837.50 টাকা। এটাই হচ্ছে তার ব্যাংক থেকে প্রাপ্ত মোট সুদ আসল। ওকে, তাহলে 18 অঙ্কের উত্তর 20,837 টাকা 50 পয়সা। দেখে নাও অঙ্কটা একবার, একটু বুঝে করলে কিন্তু কঠিন কিছু নাই। নেক্সট হচ্ছে আমরা যেটা করব সেটা মাধ্যমিকের জন্য এই প্রশ্নমালার বলতে পারো তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক নাম্বার 19, অর্থাৎ রহমত চাচার যে 19-এর দাগের অঙ্কটি রয়েছে সেটি মাধ্যমিকের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চলো আগে তোমরা 47 পাতার 19-এর অঙ্কে স্টার চিহ্ন দাও। দিয়েছ? এবারে অঙ্কটা পড়া শুরু করো। কি বলছে অঙ্কে? 19-এর অঙ্কে কি বলেছে দেখো, আমিও লিখলাম অঙ্ক নম্বর 19, স্টার চিহ্ন দিলাম। এবারে পড়া শুরু করলাম। এখানে বলেছে রহমত চাচার একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায়
ভাড়া দেন। এইখানে একটু লক্ষ্য রাখবে, ব্যাংক থেকে যেদিন রহমত চাচা টাকা ধার নিয়েছিলেন তার 1 বছর পর ভাড়াটিয়া বসান। 1 বছর কিন্তু কোনো ভাড়াটে মানে ভাড়া তিনি পাননি। 1 বছর বাড়ির কনস্ট্রাকশনের কাজের জন্য তিনি কোনো রকম কোনো ভাড়া পাননি। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়া আর ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? টাকা যেদিন ব্যাংক থেকে ধার নিয়েছেন সেদিন থেকে হিসেবটা করতে হবে, তাই না? ব্যাংক থেকে টাকা যেদিন নিয়েছেন সেদিন থেকে যেদিন শোধ দেবেন সেই পর্যন্ত কত সময় পরে তিনি সুদসহ, ব্যাংক তো সুদ ছাড়বে না, যে টাকাটা ধার নেবেন তার সঙ্গে যে টাকাটা সুদ হবে টোটাল টাকাটাকে ফেরত দিতে হবে। চলো হিসাব করে দেখি রহমত চাচা ব্যাংককে কত টাকা দিতে হবে রহমত চাচাকে। এখানে আমরা ধরি টাকা ধার নেবার টি বছর পর শোধ করবেন। ঠিক আছে, টি বছর পর শোধ করবেন টাকা ধার নেওয়ার। ক টাকা ধার নিয়েছিলেন? 2,40,000 টাকা। সুদের হার কত? 12%। অতএব ব্যাংকের সুদ সমান আয় সমান সূত্র PRT/100 সমান, ভালো করে দেখো, পি মানে আসল, ক টাকা? 2,40,000। লেখার সময় খুব সাবধান, 240 লিখে একটা কমা দিয়ে দেবে দরকার হলে, হাজার বোঝানোর জন্য 3টে শূন্য। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,40,000। এখানে শূন্য দিলে আর কখনোই শূন্যের সংখ্যার কোনো গণ্ডগোল হবে না। ইন্টু আর এর মান কত বললাম? 12%। আর এর মান 12%, 12। টি এর মান টি হবে বাই 100। তাহলে সুদটা হচ্ছে কত? একটা দুটো শূন্য কাটলাম। 12কে যদি 24 দিয়ে গুণ করে আমি 4 দুগুণে 8, 6880, 6880। একবার দেখে নাও 24কে 12 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এখানে 4, এখানে 2, 4, সরি কত? 2880। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4, 2, 8, 8, 2, 2880, তার সঙ্গে একটা টিটা কিন্তু লিখতে ভুলো না, ওকে? তাহলে ব্যাংকে সুদ পেলাম। এবার তাহলে ব্যাংককে সুদ দিতে হবে কত? অতএব সুদ আসল, ওই যে প্রথমেই বললাম ব্যাংক কিন্তু সুদ ছাড়বে না, আসলও ছাড়বে না। তাহলে আসল তো নিয়েছিল 2,40,000, সুদটা হলো কত? 2,880। এই টোটাল টাকাটা কিন্তু ব্যাংককে শোধ করতে হবে রহমত চাচাকে। ঠিক আছে, দেখো এই টাকাটা কিভাবে শোধ দেবে? কিভাবে? বাড়ি ভাড়ার যে টাকা সেখান থেকে জমিয়ে শোধ দেবেন। প্রতি মাসে বাড়ি ভাড়া কত? 5,200 টাকা। তাহলে আমরা লিখব 1 মাসে বাড়ি ভাড়া সমান 5,200 টাকা। 12 মাসে বাড়ি ভাড়া কত? 5,200 ইন্টু 12 টাকা। গুণ করো, 52কে 12 দিয়ে গুণ করে দেখো, 52, 12, 4, 5 দুগুণে 10, 2, 5, 4, 2, 6, 624, তারপরে আবার দুটো শূন্য, অর্থাৎ 62,400 টাকা। এই টাকাটা হচ্ছে ওর ক বছরের বাড়ি ভাড়া? 12 মাস, মানে 12 মাস, বা এটা বলতে পারো তুমি 1 বছরের বাড়ি ভাড়া, তাই তো? 12 মাস মানে 1 বছর। 1 বছরের বাড়ি ভাড়া যদি 62,400 টাকা হয়, গুণটা আরেকবার একটু দেখে নাও। 1 মাসে বাড়ি ভাড়া 5,200 টাকা। তাহলে 12 মাসে বাড়ি ভাড়া 5,200 আছে তো? হ্যাঁ, 5,200 ইন্টু 12। তাহলে 12কে 52 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 একে 2, 5 একে 5, 4, 2, 6। ঠিক আছে, এবার দেখো যেদিন টাকাটা ধার নিয়েছিল তার 1 বছর পরে তিনি বাড়ি ভাড়া পেয়েছিলেন, তাই তো? 1 বছর পর। তাহলে টি বছর আগে টাকা ধার নিয়েছিল,
তাহলে বাড়ি ভাড়ার টাকা ক বছর পাবে? 1 বছর কম, মানে t-1। অতএব t-1 বছরের আমরা বের করব t-1 বছরের বাড়ি ভাড়া কত, সেটা t-1 বছরের ৬২,৪০০ ইন্টু t-1, তাহলে কত হবে? গুণ করে দাও। ৬২,৪০০ টি মাইনাস ৬২,৪০০, এটাকে গুণ করলাম, দিয়ে ব্র্যাকেটটা তুলে দিলাম, ব্যাস। এই যে t-1 বছরের বাড়ি ভাড়াটা জমলো, এইটা আর ব্যাংকের সুদ আসল, এই দুটো জিনিস কিন্তু সমান, কারণ বাড়ি ভাড়ার টাকাটা জমিয়েই ও ব্যাংকের সুদ আসলটা শোধ করেছিল। তাহলে আমরা শর্তে কি লিখব? শর্তে আমরা লিখব ৬২,৪০০ টি মাইনাস ৬২,৪০০ সমান কত আছে? 2,40,000 প্লাস 28,800 টি। টিগুলোকে একদিকে নিয়ে এসো। ৬২,৪০০ টি মাইনাস 28,800 টি সমান 2,40,000 প্লাস 62,400। হিসাব করো, এখানে দেখো 62,400, এখানে 28,800 বিয়োগ দাও। 0 0 8 আছে কয় 14, 6 হাত থেকে 1, 9 আছে কয় 12, 9 10, 11 12 3, হাতে থেকে 1, 3 আছে কয়ে 3, 33,600 টি। আর এই দিকে যদি আমি যোগ করি 0 0 4 0 0 4 2 0 থেকে 1 3 302400। যোগগুলো কিন্তু দেখে নেবে, একটুখানি যদি সমস্যা হয় এগুলো লাইন আকারে লিখে যোগ করে এখানে লিখবে, মুখে মুখে করতে যেও না, ভুল হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। অতএব টি সমান 302400 বাই 33600 কেটে দাও। এখানে তুমি কাটাকাটি করে দেখবে টি এর মান আসবে 9 বছর। কাটাকাটি করলে কিন্তু 9 হয়ে যাবে। তুমি কিছু দিয়ে না পারলে 3 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটো, প্রয়োজন পড়লে কাটতে কাটতে ছোট হতে হতে শেষে উত্তর হবে 9। অর্থাৎ কি না, টাকা ধার নেওয়ার 9 বছর পর রহমত চাচা ব্যাংকের সমস্ত টাকা শোধ করবেন। দেখে নেন, পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলে দিলাম, এই অঙ্কটা মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট আমাদের মোটামুটি আজকের ক্লাসের যে সমস্ত অঙ্কগুলো, বড় অঙ্কগুলো করানোর কথা, সেগুলো প্রায়ই হয়ে গেল। আমি আরও একটি অঙ্ক বোনাস রূপে তোমাদের করিয়ে দিতে চাই, সেটা হলো অঙ্ক নাম্বার 16, 16 অঙ্কটা দেখে নাও। 16 অঙ্কটাকেও করিয়ে দেব, মুছে দিলাম। তাহলে কষে দেখি 2a, অর্থাৎ সরল সুদ কষাই। আমরা প্রথম যে 20টি বড় প্রশ্ন রয়েছে, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন, সেই 20টি অঙ্কের মধ্যে প্রায় ম্যাক্সিমাম অঙ্কই আমরা করে নিলাম। এখন একটি অঙ্ক করব, এর মধ্যে আশা করি যদি ঠিকভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো মাধ্যমিকে পেয়ে যাবে। চলো আমরা আজকের শেষ অঙ্ক, অঙ্ক নাম্বার 16, 16 কি বলেছে অঙ্কে? আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ তিনি মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6% হলে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। ব্যাস, 1 লাখ টাকার গল্প, তাই তো? তিনি 1 লাখ টাকা পেলেন, সেই 1 লাখ টাকার মধ্যে কিছু টাকা ব্যাংকে আর কিছু টাকা পোস্ট অফিসে রাখলেন। তাহলে মনে করি তিনি ব্যাংকে রাখেন সমান
এক্স টাকা। অতএব বলো তো হিসাব করে, তাহলে পোস্ট অফিসে ক টাকা রাখবেন? মোট টাকা যদি 1 লক্ষ টাকা হয় তাহলে একক দশক শতক হাজার, ওই তো লক্ষ। 1 লক্ষ মানে 100,000, তাই না? মাইনাস এক্স। ঠিক করে শূন্যর গন্ডগোল হয় না কিন্তু। একক দশক শতক হাজার, ওই তো লক্ষ। 1 লক্ষ মাইনাস এক্স টাকা তিনি পোস্ট অফিসে রাখবেন। এবারে দেখো, দুটো আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে টাকা রেখেছেন তিনি। এখানে বলেছে ব্যাংকের সুদের হার 5%, পোস্ট অফিসের সুদের হার 6%, এবং তিনি প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। প্রতি বছর মানে এখানে টাইমটা কিন্তু 1 বছর। তাহলে ব্যাংকে 1 বছরের সুদ কত দেখো। অতএব ব্যাংকের 1 বছরের সুদ কত হবে? আই সমান পিআরটি বাই 100। পি এর মান ব্যাংকের ক্ষেত্রে কত? ব্যাংকের ক্ষেত্রে এক্স টাকা। আর এর মান রেট অফ ইন্টারেস্ট ব্যাংকের কত? ব্যাংকের হচ্ছে আর এর মান 5%, 5, এবং টি এর মান 1 বছর, তাহলে 100 কাটাকাটি করে নাও, 5 × 100। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আমি পেলাম এক্স বাই 20 টাকা। এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে 1 বছরের সুদ। পোস্ট অফিসের কত সুদ হবে? পোস্ট অফিসের 1 বছরের সুদ এখানেও তাই। কত হবে দেখো? আই সমান পিআরটি বাই 100। পি এর মান কত? 1 লক্ষ, 1,10,000, 2 লক্ষ, মাইনাস এক্স ইন্টু। পোস্ট অফিসে কিন্তু আর এর মান কত দেখো? ওখানে আছে 6%, 6। এখানে আর এর মান 5 ছিল, পোস্ট অফিসে 6। সময় তো সেই 1 বছরই হবে, 100। এখানে কাটো, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 3 দিয়ে গুণ করো, তাহলে এটা 3 লক্ষ হলো, মাইনাস 3x বাই 50। এইটা হলো তোমার পোস্ট অফিসের সুদ। এবারে ওখানে কিন্তু দেওয়া আছে যে মোট সুদ কত। তিনি 16 অঙ্কে তিনি মোট সুদ বাবদ 5,400 টাকা পান। 5,400 টাকা। তাহলে শর্তে ব্যাংকের সুদ কত? এক্স বাই 20 প্লাস পোস্ট অফিসের সুদ কত? 3 লক্ষ, 3 দিয়ে 5টা শূন্য, মাইনাস 3x বাই 50। এইটা সমান দেওয়া আছে কত? কত বললাম? 5,000, 16 অঙ্কে 5,400 টাকা। 5,400। এটা সমাধান করে এক্স এর মান বের করতে পারলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। 20 আর 50 আছে, লসাগু কত হবে? 100। নিচেরটা দিয়ে ভাগ করো, 5, তাহলে 5x প্লাস 50 দিয়ে ভাগ করলে 50 দুগুণে 100, 2, তাহলে 2 হলে এটা হয়ে যাবে 6 লক্ষ, মাইনাস 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6x সমান যা আছে তাই। কোনাকুনি গুণ করো, 5x থেকে 6x বাদ দিলে কত হবে? মাইনাস x। তাহলে আমরা পেলাম 6 লক্ষ মাইনাস 5x থেকে 6x বাদ, তাহলে মাইনাস x সমান এদিকে হবে 5400 আছে লিখলাম, তার সঙ্গে আরও 2টো শূন্য, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ 5,40,000, আর এটা হচ্ছে 6 লক্ষ। এক্সটাকে ওদিকে নিয়ে যাও, অতএব এক সমান ওদিকে গেলে প্লাস হয়ে গেল, তাহলে 60,000, 6 লক্ষ মাইনাস কত এখানে? সরি, এটা 6 লক্ষ আর একটা শূন্য হবে, মাইনাস 5,40,000, তাই তো? কত হবে বলো? 6 লক্ষ থেকে 5,40,000 যদি বাদ দিই আমি, তাহলে হবে 60,000। তাহলে এক্স সমান কি ধরেছিলাম? তিনি ব্যাংকে রাখেন এক্স টাকা, তাহলে তিনি ব্যাংকে ক টাকা রাখেন? 60,000 টাকা। বাকি টাকাটা পোস্ট অফিসে রাখেন, তাহলে বাকি টাকা কত? মোট টাকা যদি 1 লক্ষ হয় তাহলে পোস্ট অফিসে রাখেন বাকি টাকাটা মানে 40,000 টাকা। তাহলে উত্তর হলো, অতএব ব্যাংকে রাখেন সমান
60,000 টাকা এবং পোস্ট অফিসে রাখেন, পোস্ট অফিসে রাখেন সমান টোটাল টাকা হচ্ছে 1 লক্ষ, সেখান থেকে বাদ দিয়ে দাও 60,000, তাহলে পড়ে থাকলো 40,000 টাকা। কি চেয়েছিল 16 অঙ্কে? তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? তাহলে আমরা কি পেলাম? তিনি ব্যাংকে 60,000 টাকা এবং পোস্ট অফিসে 40,000 টাকা জমা রেখেছিলেন। আমরা আজকের মতো কোষে দেখি 2 এখানেই শেষ করলাম। আমাদের পরবর্তীতে কোষে দেখি 2-এর যে পার্ট 2 ক্লাস নিয়ে আসব, সেখানে বাকি যে সমস্ত অবজেক্টিভ টাইপ অঙ্কগুলো রয়েছে সমস্ত অঙ্ক সেখানকার করিয়ে দেওয়া হবে। তোমরা ততদিন, যতক্ষণ না আবার ফিরে আসছি আমরা গণিত ক্লাসে, ততদিন বাড়িতে অবশ্যই পাটিগণিতের প্রথম অধ্যায় অর্থাৎ কোষে দেখি 2 যার ক্লাসটি আজকে করা হলো, সেই সমস্ত অঙ্কগুলো মন দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। কোনো সমস্যা হলে কমেন্টে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেব। আর সেই সঙ্গে যতক্ষণ না আমরা ফিরছি একসঙ্গে সবাই, ততক্ষণ সবাই আবারও একবার বলে দিই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো। ওকে, টাটা।